সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। চ্যালেঞ্জ 7 ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। ডে 7 আজকের আয়োজনে তোমরা জানতে পারবে সেন্টেন্স কানেক্টরের বিষয়গুলো নিয়ে, আর এর সঙ্গে সঙ্গে তোমরা ফাইনাল সাজেশন রিঅ্যারেঞ্জিংয়ের পেয়ে যাবে ফার্স্ট পেপারের। আমাদের যে মনে না বলা কথা গ্রুপ রয়েছে 2.0 সেখানে, এবং ইতোমধ্যে পেয়েও গেছো তোমরা। সো আমাদের এখন মূল ফোকাসটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর নিয়ে কথা বলা। 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল সকল বোর্ডের প্রশ্নগুলোই আমি বিশ্লেষণ করব এবং সেখান থেকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করব। এখান থেকে কিভাবে সেন্টেন্স কানেক্টরের এই অংশে ভালো করবে পরীক্ষার, তার একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেয়ে যাবে। আর অলরেডি তোমরা যারা ডে 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট করেছো তারা একটু কমেন্টে কমপ্লিটেড লিখে দাও। প্রসঙ্গত আরেকটি কথা বলি, যে ক্লাসগুলো আমি নিচ্ছি তোমাদের চ্যালেঞ্জের, এই ক্লাসগুলো একেবারেই পরীক্ষার আগের দিন, পরীক্ষার দিন সকালে এগুলো বারবার রিভিশন করবে, রিভিউ করবে। তাহলে করে যেটা হবে, শুধুমাত্র 2023 সালে বোর্ডে যে তুমি রিভিশন করছো ব্যাপারটি এরকম নয়, প্রায় প্রতিটা রুলসই তোমার এই আলোচনার মধ্য দিয়ে সেগুলো রিভিউ হবে। আর শুধু রুল পড়ে মুখস্থ রাখা, আর যদি সেই রুলসটাকে বাস্তবিকভাবে প্রায়োগিকভাবে তুমি কোনো জায়গায় দেখো, কোনো বোর্ডে আসা প্রশ্নের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো, সেই রুলটা বেশি দিন বা বেশিক্ষণ বা বেশি ক্ষেত্রে কাজে লাগে। তো চলো দেখি, শুরু করি। আজকের ফার্স্টেই যেটি রয়েছে, আমরা যেটা দেখব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2023। তোমাদের কাজ হচ্ছে পরীক্ষায় যে প্যাসেজটা আসবে সেটা চমৎকারভাবে আগে পড়ে নেওয়া। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। অর্থাৎ প্যাসেজে ফাঁকা জায়গাগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর বসাও। ও হ্যাঁ, আরেকটি কথা বলি, সেন্টেন্স কানেক্টরে কিন্তু আমি একটা লম্বা সাজেশন দিয়েছিলাম তোমাদের, সেখান থেকে তোমরা ধারণা নিতে পারো যে আসলে কোনগুলো বারবার ব্যবহার হয়। এছাড়াও আমি একটা কাজ করব, এই ক্লাসটি শেষ হলেই তোমরা ইংলিশ মজা ফেসবুক পেজে একটা পোস্ট পেয়ে যাবে। ইংলিশ মজা ফেসবুক পেজে আমি একটা পোস্ট দিয়ে দেবো যে কানেক্টরসের জন্য কোনগুলো মুখস্থ রাখা একেবারেই জরুরি। ওকে, সেটাই তোমার জন্য সাজেশন। আচ্ছা, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেবে যেটি আমি বললাম, এরপরে তুমি শুরু করবে। হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। বাংলাটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সুখ একটি আপেক্ষিক বিষয়। এখানে রিলেটিভ মানে আত্মীয় নয়, রিলেটিভ টার্ম মানে হলো আপেক্ষিক শব্দ। এরকম যে সুখ একটি আপেক্ষিক বিষয় বা শব্দ। সো ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। সো এটা কিছু বিষয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, আমরা এখানে সো বলতে পারি অথবা অ্যাজও বলতে পারি। অ্যাজ বললে দ্বিতীয় একটা বাক্য দেওয়া খুব জরুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে সো দেওয়াটা সবচেয়ে যৌক্তিক। সো আমরা এখানে বলবো সো। তাহলে কি হলো, যে সুখ একটি আপেক্ষিক শব্দ, মানে পরিবর্তনশীল শব্দ। এক একটা মানুষের কাছে সুখ এক এক রকম। সো সুতরাং ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস, তাই এটি কিছু জিনিসের উপর নির্ভর করে। ওকে, সো বি নম্বরে বলবো কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। তাছাড়াও তৃপ্তি সুখের চাবিকাঠি, এটা তো আমরা বলি। তাছাড়াও সেখানে আমরা মোরওভার, বাড়তি একটা কথা যুক্তর ক্ষেত্রে আমরা এখানে বলবো আরও একটি বাড়তি কথা বলছি, এটা বাড়তি কথা। সো মোরওভার কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। সুখ হচ্ছে কি বলে, তৃপ্তি হচ্ছে সুখের চাবিকাঠি। মানে অতিরিক্ত আমি একটি তথ্য যুক্ত করলাম। তুমি এখানে মোরওভার দিতে পারো, ফার্দার মোর দিতে পারো, অলসো দিতে পারো, রাইট। এই সেন্টেন্স কানেক্টরে কিন্তু অনেকের আনসার অনেক রকমই হতে পারে। এই জায়গাটায় একটু বাংলা বুঝে আত্মবিশ্বাস নিয়ে সেন্টেন্স কানেক্টরগুলো চিনে বসাতে পারলেই মোটামুটি হয়ে যায়। এরপরে বলা হচ্ছে যা হোক, কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। তো যা হোক অর্থে আমরা বলবো হাউ এভার, ওখানে মোরওভার, এখানে হাউ এভার। প্রসঙ্গত বলি যে একই কানেক্টর সিমিলার টাইপের অর্থ দিয়ে থাকে, কিন্তু একই জিনিস তুমি দুইবার ব্যবহার করবে না। সিনোনিমাস কানেক্টরসগুলো ভিন্ন ভিন্ন ফিলিং ইন দ্য গ্যাপে ইউজ করবে। কেমন? যা হোক, কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, অর্থাৎ তৃপ্তি ব্যক্তিভেদে পরিবর্তন হয়। একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি একটু আলাদা হয়, হতেই পারে। সো ডি নাম্বারে আমরা একটা এক্সাম্পল টানবো, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স। উদাহরণস্বরূপ আমরা একটু কথা বলি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আ বেকার মে বি, একজন ভিক্ষুক সম্ভবত কন্টেন্ট উইথ অনলি 10 টাকা। একজন ভিক্ষুক 10 টাকাতেই খুশি হতে পারে। এবার তুলনা করে আমরা বলছি, অন্যদিকে আ ওয়েলদি পারসন, একজন সম্পদশালী ব্যক্তি, মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা।
একজন সম্পদশালী মানুষ 1 মিলিয়ন টাকা পেলেও 1 মিলিয়ন টাকা পেলেও সে অসন্তুষ্ট হতে পারে। সো একদিকে হলো এই তুলনা, অন্যদিকে আরেকটি তুলনা, অতএব আমি বলবো অন্যদিকে, দ্যাট মিনস অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড ইটস বেটার। অথবা আমি এখানে আরেকটি শব্দ ইউজ করতে পারি মিন হোয়াইল। হ্যাঁ, মিন হোয়াইল বলতেও কিন্তু ভিন্ন কিছু বোঝানো হয়। তাহলে অন্যজন 1 মিলিয়ন টাকা পেলেও অসুখী হতেই পারে। ফলে কি হচ্ছে, ইট ইজ সেইড দ্যাট, আর এই কারণেই বলা হচ্ছে কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস, যে আত্মতুষ্টি সুখ নিয়ে আসে। আত্মতুষ্টি কততে, কত টাকায়, কি পরিমাণ সম্পদে হচ্ছে এটাতেই নির্ভর করে। সো আমি বলবো অ্যাজ আ রেজাল্ট, ফলে। সো অ্যাজ এ রেজাল্ট বলতে পারো, RESULT। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট, ফলে এটা বলা হয় যে ফলে। হ্যাঁ, তুমি কনসিকুয়েন্টলি অথবা অ্যাজ এ রেজাল্ট। এরপর যে নাম্বারে বলা হচ্ছে উই মাস্ট লার্ন টু বি কন্টেন্ট উইথ হোয়াট উই হ্যাভ। আমাদের সর্বদাই এটা শেখা উচিত যে আমাদের যা আছে। সুতরাং বলতে পারি সো, দেয়ারফর বলতে পারি। সো আমি একবার ইউজ করেছি, সো এর পরিবর্তে আমি বললাম যেটা, যে অল্টারনেটিভ পারতপক্ষে চেষ্টা করবে। এখন প্রশ্ন হলো যে অল্টারনেটিভ যদি ইউজ না করি, একই রকম অর্থে যদি একই আমি ব্যবহার করি, প্রবলেম আছে? প্রবলেম মারাত্মক নেই, কিন্তু তুমি কোন গুণগত মানের স্টুডেন্ট এটা কিন্তু একজন পরীক্ষক ফিল করে ফেলেন। এই জন্য সিনোনিমাস ওয়ার্ডসগুলো বা কানেক্টরসগুলো অবশ্যই ইউজ করবে। উই মাস্ট লার্ন টু বি কন্টেন্ট উইথ হোয়াট উই হ্যাভ। আমাদের যা আছে সেই বিষয়েই সন্তুষ্ট থাকতে হবে, এটা আমাদের শেখা উচিত। অ্যাকচুয়ালি বা ট্রুলি দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেন হ্যাপি। এটাই হলো মূলত সুখে থাকার একেবারে সহজ একটি উপায়। রাইট, বাস্তব ক্ষেত্রেও কিন্তু তাই। আচ্ছা, এরপরে নাম্বারে বলতে পারি উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। আমাদের মনে রাখা উচিত যে আমাদের জীবন খুবই অল্প সময়ের। সো অ্যাডিশনালি, ইন অ্যাডিশন টু বা অ্যাডিশনালি আমরা আরও কিছু তথ্য যুক্ত করতে পারি। সো অ্যাডিশনালি এটিও মনে রাখা উচিত যে আগের কথার সঙ্গে আমি যুক্ত রেশ টেনে বললাম এই কথাটি, যে জীবন খুবই সংক্ষিপ্ত। ইন দি শর্ট লাইফ, আমাদের এই ছোট্ট জীবনে উই ক্যানট গেট এভরিথিং, আমরা সব কিছুই পেতে পারি না। হাইভার, ওকে, হাইভার আমরা ইউজ করতে পারি, এখানে হাইভার ইউজ করতে পারি, বা এখানে অলসো ইউজ করতে পারি আমরা। হ্যাঁ, হাইভারের পরিবর্তে, যেহেতু একবার আমি হাইভার দিয়েছি অলসো, তো বাক্যের শুরুতে অলসো ইউজ করাটা খুব বেশি অযৌক্তিক হয়ে যায়, সেই জন্য আমি হাইভার দিলাম। যদি হাইভার আমি 2বার ইউজ করলাম, করা যেতে পারে যখন আসলে অল্টারনেটিভ তেমন কোনো শব্দ খুঁজে পাওয়া যায় না। তাহলে ছোট্ট জীবনে সব কিছুই খুঁজে পাওয়া যায় না। সো ইফ উই ওয়ান্ট, সো কে নাম্বারে আমরা বলতে পারি যে ইভেন ইফ উই ওয়ান্ট। হ্যাঁ, যদিও আমরা ইভেন দিতে পারি, ইভেন ইফ, এরকম ইভেন ইফ উই ওয়ান্ট। তাই ছোট্ট জীবনে আমরা চাইলেও সব কিছু পেতে পারি না। ইফ উই ওয়ান্ট, চাইলেও সব কিছু পেতে পারি না। আচ্ছা, এরপর নাম্বারে উই ওয়ান্ট এভরিথিং উইল নট গেট হ্যাপিনেস। যদিও আমরা সব কিছু পাই তবু আমরা সুখী হতে পারি না। চমৎকার কথা, ছোট্ট জীবনে তো পাই না, পেলেও আবার সুখী হই না। ইফ শর্তমূলক। নম্বরে বলা হচ্ছে বরং উই উইল গেট ফ্রাস্ট্রেটেড অ্যান্ড উই উইল প্লাঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্যাডনেস। রাদার, বরং আমরা বলবো যে বরং আমরা হতাশ হব এবং আমরা দুঃখের জগতে ঢুকে যাব। তার মানে যার যত বেশি আছে সে সুখী নয়, সে বরং হতাশ। খুবই অদ্ভুত কথা। এটি হচ্ছে আসলে রিলেটিভ টার্ম, মানে আপেক্ষিক বিষয়। সুখ এক একজনের কাছে এক এক রকম। নম্বরে বলা হচ্ছে সো দেয়ারফর ফাইনালি ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্ট। এটা আমরা ফাইনালি বলতে পারি, দেয়ারফর বলতে পারি। দেয়ারফর যদি একবার নিয়েছি কিন্তু উপায় নেই, সো বা দেয়ারফর যে কোনো একটি নিতে হবে, এটি বেস্ট। অথবা দাজ, ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্ট উইথ হোয়াট উই হ্যাভ দেন টু লিভ ইন এটার্নাল স্যাডনেস। অতএব অনন্ত সুখে বেঁচে থাকার চেয়ে আমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকাই এটি বরং সর্বদাই ভালো। ওকে, সো এই হচ্ছে রাইট আনসার। এবার তোমরা যারা পরবর্তীতে ট্রাই করবে অবশ্যই পজ দিয়ে ট্রাই করবে, মোটামুটি অর্থ বুঝে সঠিক কানেক্টর বসাতে পারলেই হবে, কারণ এক একজনের আনসার এক এক রকম হবে। এরপর ঢাকার পরে আমরা চলে আসব। ওকে, এখন আমরা চিটাগং বোর্ড 2023-এর সলভটা করি। এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে আমরা পড়ে নেব এবং দেখতে পাচ্ছি এই প্যাসেজটা হচ্ছে আর্লি রাইজিং, সকালে বা প্রত্যুষে ঘুম থেকে ওঠা সংক্রান্ত, ভোরে ওঠা। সো আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট
বেস্ট হ্যাবিট দ্যাট আ ম্যান ক্যান পজেস। দ্যাট আমরা দ্যাট দিচ্ছি, রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনও কিন্তু কানেক্টর একটি অংশ বলা যায়। সো আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিটস দ্যাট আ ম্যান ক্যান পজেস। ভোরে ওঠা হলো সেরা অভ্যাসগুলোর মধ্যে একটি যার অধিকারী একজন মানুষই হতে পারে, অর্থাৎ ভোরে ওঠার এই অভ্যাসটা একজন মানুষই গড়ে তুলতে পারে। এই অধিকার একমাত্র মানুষই রাখতে পারে, রাইট? এবং এই কথা বলা, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, কে বলবে? মানুষই তো বলবে। এরপরে ইনডিড, প্রকৃতপক্ষে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, প্রত্যুষে ঘুম থেকে ওঠা, রাইজিং আর মেনি, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস অনেক রয়েছে। ইনডিড হতে পারে, ট্রুলি হতে পারে, ইনফ্যাক্ট হতে পারে, রাইট? ট্রুলি, ইনফ্যাক্ট, ইনডিড, অনেক কিছু। সি নাম্বারে বলবো ফার্স্টলি, এক এক করে যেহেতু উপকারের প্রসঙ্গ আসছে, ফার্স্টলি, FIRSTLY, ফার্স্টলি, প্রথমত, ইফ উই গেট আর্লি উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক, সকালে ঘুম থেকে উঠলে আমরা পর্যাপ্ত সময় পাই। যেহেতু ফার্স্টলি বলেছি, পরেরটা বলবো সেকেন্ডলি। এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এটা কিন্তু খুব মজার। বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্টলি, সেকেন্ডলি এই সিকোয়েন্সটা মেনটেন করা হয়। সেকেন্ডলি, উই ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং হুইচ রিফ্রেশেস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, সকালে ঘুম থেকে উঠলে বাতাস থাকে একবারে ফ্রেশ এবং সেটা আমরা উপভোগ করতে পারি সকালে ওঠার মাধ্যমে। এরপরে বলবো আরও, সো এখানে আমরা ইউজ করি ফার্দার মোর, ফার্দার, আরও কিছু সুবিধা আমরা পেতে পারি। তুমি চাইলে এখানে ফার্দার মোরের জায়গায় তুমি এখানে থার্ডলি ইউজ করতে পারো, সমস্যা নেই। ফার্দার মোর, উই ক্যান টেক সাম এক্সারসাইজ অর আ ওয়াক, এই সময় আমরা কিছু সময় হাঁটতে পারি এবং ব্যায়ামও করতে পারি। মোর ওভার, তাছাড়াও আরও কিছু আমি গুরুত্বপূর্ণ তথ্য ইউজ করবো এখানে। সুতরাং আমি বলছি যে মোর ওভার, তাছাড়াও ইন দ্য মর্নিং, সকালে, নেচার স্মাইলস উইথ কালারফুল ফ্লাওয়ার্স অ্যান্ড চ্যাপিং অফ বার্ডস, প্রকৃতি এই সময় হেসে ওঠে রঙিন ফুলের সাথে এবং পাখিদের কিচিরমিচির শব্দে। ওকে, বাড়তি কথা যুক্ত করলাম। জি নাম্বারে আমি দিতে পারি হেন্স, আর হেন্স, এখান থেকেই আর্লি রাইজিং টেক্স আস টু ক্লোজ কন্ট্যাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার। হ্যাঁ, এখান থেকেই যেটা হয়, আর তাই বলা যায় যে ভোরে ওঠা আমাদের প্রকৃতির বিস্ময়কর জগতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের দিকে নিয়ে যায়। কারণ যে মানুষগুলো সকালে ঘুম থেকে ওঠে প্রকৃতিকে খুব কাছ থেকে ফিল করে। হেন্সের এখানে অর্থ হচ্ছে তাই। হ্যাঁ, সো দেওয়া যেতে পারে, সো, দেয়ার ফর, এরকম কিছু। এইচ নাম্বারে আমরা যেটা দিতে পারি হাউএভার, আমি বাড়তি আরও কিছু কথা বলবো। হাউএভার, প্রকৃতির সাথে এই সকালে ঘুম থেকে ওঠা নিয়ে, যে ইফ উই ডোন্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, যদি সকালে আমরা ঘুম থেকে না উঠি, উইল সাফার আ লট, আমরা কিন্তু কষ্ট ভোগ করি, রাইট? এই প্রেশার, হার্টের সমস্যা, দিন ক্লান্তির মধ্যে যাওয়া, অবিসিটি, মোটা হওয়া, সবগুলোই সকালে ঘুম থেকে না ওঠারই একটি ফল বলা যায়। এরপরে আমরা ফলশ্রুতিতে কি হচ্ছে, আমরা ফলশ্রুতিতে অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে যেটা হচ্ছে, উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু ডু আওয়ার ওয়ার্ক, দেরি করে ওঠার কারণে আমরা পর্যাপ্ত সময় পাই না সকালে। সকালে তুমি ঘুম থেকে ওঠো 11টা, অথচ যে সকাল 5টায় উঠেছে, ফজরের নামাজ পড়ে পড়তে বসেছে 5টা টু 11টা, তোমার সময়ের আগ পর্যন্ত 5, 6, 7, 8, 9, 10, 11, 6 থেকে 7 ঘন্টা সে বেশি পড়েছে। এবার তুমি কি তার সঙ্গে তাল মেলাতে পারবে? পারোনি, কোনোদিন পারবেও না। সো একটু শিখে রাখো, সকালে ঘুম থেকে ওটা অনেক বেশি উপকার। একটু আর্লি ঘুমিয়ে যাওয়া মোটেই মানে নির্বুদ্ধিতার কাজ নয়, একটু আগেই ঘুমিয়ে যাওয়াও ভালো। আচ্ছা, সো যে নাম্বারে আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট তো বললাম, কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে কি হচ্ছে, উই ক্যানট ফিনিশ আওয়ার ওয়ার্ক ইন টাইম, যথাসময়ে আমাদের কাজগুলো আমরা শেষ করতে পারছি না। তার সাথে আরও অ্যাডিশনালি তার সঙ্গে তার সঙ্গে লেট রাইজিং ফ্রম বেড টেলস আপন আওয়ার হেলথ, ঘুম থেকে দেরিতে ওঠা ক্ষতি করে। টেল আপন মানে ক্ষতি করা, এখানে কথা বলা নয়, টেল আপন মানে ক্ষতি করে, আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি করে। দেরি করে যে মানুষগুলো ঘুম থেকে ওঠে এরাই বেশি মোটা হয়,
দেখবে খেয়াল করে, এরাই বেশি সারাদিন ঝিমিয়ে থাকে। আচ্ছা, এরপর এল নাম্বার, উই ক্যান নেভার এনজয় ফ্রেশনেস অফ নেচার। সুতরাং বলা যেতেই পারে দেয়ার ফর উই ক্যান নেভার এনজয় দ্য ফ্রেশনেস অফ নেচার, আমরা প্রকৃতির কিন্তু সতেজতা অনুভব করতে পারি না। এম নাম্বারে বলবো যে আলটিমেটলি আর্লি রাইজিং, আলটিমেটলি আর্লি রাইজিং কিপস আস সেফ। আর্লি রাইজিং আমাদেরকে খুবই সেফ রাখে, সেফ অ্যান্ড সাউন্ড বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিক এবং মানসিকভাবে খুবই আমাদেরকে সুস্থ রাখে, বলা যায় যে নিরাপদ এবং সুস্থ রাখে। আর সবশেষ বলবো দাস, এভাবে করে উই শুড মেক আ হ্যাবিট অফ আর্লি রাইজিং, এভাবে করে আমরা সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে পারি। এখানে আমি যা দেখতে পাচ্ছি অনেক অল্টারনেটিভ আনসার হতে পারে। সো অবশ্যই তোমরা গোড়ামি ত্যাগ করবে যে কানেক্টর মানেই হচ্ছে যে একটাই আনসার হবে, অমুক তমুক স্যার শিখিয়েছেন, অমুক তমুক বইয়ে এটা রয়েছে। নো, তুমি যদি কনটেক্সটটা বুঝতে পারো, প্যাসেজের বাংলা অর্থটা ভালো করে বোঝো, এবং যদি বোঝো যে ওইগুলো কানেক্টরস হওয়ার যোগ্যতা রাখে, তাহলে তুমি অবশ্যই সেটি বসাতে পারো। ওকে, এই হলো চিটাগং বোর্ড। এরপরে আমরা চলে আসব, ওকে, এই হলো রাজশাহী বোর্ডের সেন্টেন্স কানেক্টর। আমার দেখা মতে রাজশাহী বোর্ডের সেন্টেন্স কানেক্টর খুবই পাজল, খুবই মানে কি বলবো, একটু ব্যতিক্রম এবং কঠিন, এবং কিছু কানেক্টরস এসেছে বা যে শব্দগুলো ফিলিং ইন দ্য গ্যাপে বসানো হবে সেগুলো আসলে কানেক্টর হতেই পারে না। এটা অনেকটা ফিলিং ইন দ্য গ্যাপের মতো, যা খুশি তাই বসাও। হ্যাঁ, তো যার কারণে আমি চাইবো যে এই বছর আসন্ন পরীক্ষায় যেন তোমাদের কপালে এমন কোনো কিছু না জোটে। ওকে, সো চলো ট্রাই করে এসেছে যখন, একটু আমরা ফিল করি কেমন এসেছিল। দ্য গ্রেটনেস অফ আ বুক ডিপেন্ডস, আমরা একটি বই নিয়ে কথা বলবো, বইয়ের মহত্ব নিয়ে কথা বলবো, ভালো বই নিয়ে কথা বলবো। দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস, একটা বইয়ের মাহাত্ম নির্ভর করে, ডিপেন্ডস অনলি, এই জায়গাটা আমরা ইউজ করব অনলি, যেটা আসলে অ্যাডভার্ব, কানেক্টর নয়। সো অনলি অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স, রাইট, একটি বইয়ের মহত্ব নির্ভর করে পাঠকের গ্রহণযোগ্যতার উপরে। হ্যাঁ, অ্যাকসেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স। বি নাম্বারে বলা হচ্ছে ইফ দেওয়া যেতে পারে বেস্ট এখানে, যে ইফ উই রিড আ বুক, যদি আমরা একটা বই পড়ি ফর ওয়ান্স, একবারের জন্য, ফর ইটস আ প্রেপোজিশন নট কানেক্টর, কিন্তু তারপরে বসাতে হবে। এখানে আমরা ফর দিতে পারি, এখানে আমরা জাস্ট দিতে পারি, সেগুলোও কানেক্টর নয়। এনিওয়ে, যেটা প্রথমে বললাম যে কিছু শব্দ এসেছে খুবই বিদঘুটে বা যেগুলো কানেক্টরস হওয়ার যোগ্য নয়। তো ছোট পরামর্শ থাকবে, যদি আসন্ন বছরে এমন কোনো প্যাসেজ এসে যায়, তোমাকে কানেক্টরসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এরকম নয়। যদি দেখো যে জানাশোনা কানেক্টর বসিয়ে কোনোভাবেই ফিল ইন দ্য গ্যাপটা পূরণ হচ্ছে না, তখন তুমি একটা ওয়ার্ড বসাবে। এমন ঘটনা অনেকবারই অনেক বোর্ডে হয়েছে। ওকে, তাহলে যদি কোনো বই একবারের জন্য পড়া হয়, উই ক্যান ডিসকভার ম্যানি থিং ইন ইট, তখনই কিন্তু আমরা অনেক কিছু আবিষ্কার করে ফেলি। ওকে, ডান। বাট আমরা বলবো কিন্তু, ভিন্ন কিছু বলবো, কিন্তু বেজিং অন ওয়ান রিডিং, কিন্তু একবার পড়ার মাধ্যমে উই ক্যানট জাজ দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, একবার পড়ার মাধ্যমেই কিন্তু আমরা একটা বইয়ের মান বিচার করতে পারি না, রাইট। আচ্ছা, ই নাম্বারে বলবো ইফ আ বুক ইজ প্রেজড, যদি একটা বই প্রশংসিত হয় বা প্রশংসা করা হয় একেবারে হাইলি, বলো তো GHLY, হাইলি, ইজ ইট কানেক্টর? নো, অ্যাডভার্ব। আর এখানে অ্যাডভার্ব ছাড়া অন্য কিছুই বসবে না রে বাবা, বসানোর কোনো মানেই নেই, কোনো অর্থই হয় না। সো ইফ আ বুক ইজ প্রেজ, যদি একটা বই প্রশংসিত হয় হাইলি, দুর্দান্তভাবে, অনেক বেশিভাবে, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, তখন ওই বইটার মহত্ব বা বইটা যে ভালো, এটা নিয়ে কিন্তু আমাদের আর কোনো সন্দেহ থাকে না। ওকে, সো ডিউরিং ফার্স্ট রিডিং, আর প্রথম পড়ার সময়, এই যে ডিউরিং, এটা কিন্তু প্রেপোজিশন, রাইট। সো এটি কানেক্টর নয়। ডিউরিং দ্য ফার্স্ট রিডিং, প্রথম পড়ার সময়, উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, একটা বইকে কিন্তু আমরা ওভাবে বুঝি না। বাট ইফ ইট ইজ রিড মোর দ্যান ওয়ান্স, কিন্তু একবারে বেশি যখন একটা বই পড়া হয়, উই উইল সি, তখন আমরা দেখি, হোয়াই ইট ওয়াজ রিড, কেন এটা পড়া হলো। ওকে,
হোয়াই ইট ওয়াজ রিড অ্যান্ড প্রেসড, বা কেনই এটা প্রশংসা করা হলো। ক্লিয়ার? সো হোয়াই এটা কনজাংশন নেওয়া যেতে পারে, অ্যান্ড কনজাংশন কানেক্টর, হ্যাঁ এই দুইটা ঠিক আছে। সো দ্য গ্রেট বুকস আর দোজ, তাহলে ভালো বা মহৎ বই হচ্ছে সেইগুলো, দোজ হুইচ, যেইগুলো, এখানে আমরা একটা রিলেটিভ প্রনাউন ইউজ করবো, হুইচ হ্যাভ পাস দ্য টেস্ট অফ টাইম, যেগুলো সময়ের স্রোতধারায়, সময়ের কাছে যেগুলো উত্তীর্ণ হয়েছে, মানুষ এগুলোকে বিবেচনায় করে শতাব্দীর পর শতাব্দীর মানুষ বলেছে যে এগুলো ভালো। ওকে, প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট, ইনডিড, আমি এখানে অনেকগুলো বসাতে পারি। সো ইনফ্যাক্ট দ্য অ্যাপেল অফ এ গ্রেট বুক, একটা ভালো বইয়ের এই আবেদন ডাজেন্ট ডিক্রিজ, কখনোই কমে যায় না। ওকে, রাদার, বরং দ্য গ্রেটনেস অফ দ্য বুক, একটা বইয়ের যেই ভালোত্ব, ইজ নিউলি ফিল্ড, নতুন করে আবারও অনুভব করা হয়। হোয়েন টাইম পাস, যতই সময় বয়ে যাক, যতই সময় প্রবাহমান হোক। ওকে, এন নাম্বারে আমরা বলতে পারি সো, সুতরাং, অথবা দেয়ারফর, যে কোনো একটা। আ গ্রেট বুক ইজ ওয়াইডলি রিড, তাই ভালো একটা বই পড়া হয় বিস্তৃত, সুবিস্তৃতভাবে, অ্যান্ড রিড, আবারও পড়া হয়, বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়েই। অর্থাৎ একটি ভালো বই সারা বিশ্বের মানুষ ব্যাপকভাবে পড়ে এবং পুনরায় তা পড়তে থাকে। ওকে, এই হলো রাজশাহী বোর্ড। এবার আমরা রাজশাহী বোর্ডের পরে আসব। ওকে, এবার হলো কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডে যে প্যাসেজটি নিয়ে কথা বলা হয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য নিয়ে। সো হেলথ, হুইচ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, এইটা আমরা হুইচ দেব, WHICH। হ্যাঁ, যে এটা জানাশোনা যে হেলথ হুইচ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, অর্থাৎ স্বাস্থ্যই হলো সকল সুখের মূল। ক্যান বি এনজয় টেকিং অ্যাডিকুয়েট কেয়ার অফ বডি অ্যান্ড মাইন্ড, আর এটাকে উপলব্ধি করা যায়, উপভোগ করা যায় শরীর এবং মনের যত্ন নেওয়ার মাধ্যমে। পিপল, পি নাম্বারে আমরা বলবো যে হু আর অলওয়েজ, রিলেটিভ প্রোনাউন নেব, কারণ মানুষের সাথে তো রিলেটিভ প্রোনাউন হুই বসে, তাই না? সো পিপল হু আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস অ্যান্ড সাফার ফ্রম অ্যাংজাইটিস, যে সকল মানুষরা যারা সবসময় মানসিক চাপের মধ্যে থাকে এবং দুশ্চিন্তায় ভোগেন, মূলত তারা ক্যানট এনজয় গুড হেলথ, তারা কোনোভাবেই সুস্বাস্থ্য উপভোগ করতে পারে না। সুস্বাস্থ্য কিন্তু উপভোগ করার জিনিস, বুঝেছ? যার সুন্দর সুস্বাস্থ্য রয়েছে সে কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারে। আচ্ছা, সি নাম্বারে বলবো সো এখানে মনে হয় সি নাম্বারটা একটু মিসিং আছে। সি নাম্বারটায় আমরা কি দিতে পারি? সি নাম্বারটায় আমরা বলবো সো দিলেই হবে। আচ্ছা, এখানে ইনফিনিটিভ ফ্রেজ দেওয়া আছে সো, সুতরাং টু এনজয় গুড হেলথ, সুস্বাস্থ্যকে উপভোগ করতে গেলে, ইট ইজ অলসো নেসেসারি টু কিপ আওয়ার মাইন্ড সাউন্ড, আমাদের মনটাকে সুস্থ রাখা প্রয়োজন। দে আর ডক্টর, এটা একটা রিলেটিভ প্রোনাউন বসানো খুবই জরুরি। দে আর দ্য ডক্টর হু, যারা বলেন যে, ডাক্তাররা এই কথাটি বলেন যে, সিম্পল অ্যান্ড কেয়ার ফ্রি লাইফ ইজ মোর কন্ডাক্টিভ টু হেলথ, অর্থাৎ সহজ এবং চিন্তামুক্ত জীবন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সহজ এবং চিন্তামুক্ত জীবন। ম্যানি পিপল, অনেক মানুষ রয়েছেন। হাউএভার, আমরা এখানে হাউ এভার ইউজ করতে পারি, অধিক তথ্য দিচ্ছি আমরা। হাউএভার, অনেক মানুষ, আর এই সকল ক্ষেত্রে হাউএভারটাকে অর্থের সঙ্গে না নিয়ে এসে বরং এভাবে যে ম্যানি পিপল আর নট অ্যাওয়ার অফ হেলথ রুল, অনেক মানুষই স্বাস্থ্য রুল সম্পর্কে সচেতন নয়। তো এই হাউএভারটা কিনা অনেক সময় বাক্যের শুরুতে বসে, হাউএভার ম্যানি পিপল আর নট, এরকমও হয়। সো স্ট্যান্ডার্ড ইংলিশগুলোতে অ্যাডভার্বগুলোকে সাবজেক্টের পরে ব্যবহার করা হয়, সেই নিয়ম অনুযায়ী এখানে বসেছে। সো আর নট অ্যাওয়ার অফ হেলথ রুল, তারা স্বাস্থ্য রুল সম্পর্কে সচেতন নয়। দে নাম্বারে আমরা এফ নাম্বারে আমরা বলতে পারি দে নাইদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তারা না ব্যায়াম করে শারীরিক। নাইদারের সঙ্গে পরবর্তী যেটা বসে সেটি হচ্ছে নর, আইদার অর, আর নাইদার হচ্ছে নর, একে অপরের পরিপূরক। সো নাইদার নর, তাহলে নট টেক প্রপার ফুড, মানে তারা না ফিজিক্যাল এক্সারসাইজ করে, না হচ্ছে তারা প্রপার কোনো খাবার খায়, ভালো কোনো খাবার খায়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আ হিউজ নাম্বার অফ পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ বিলো পভার্টি লাইন, আমাদের দেশে অনেক মানুষই দরিদ্র সীমার একেবারে নিচে বসবাস করে, খুবই কঠিন জীবনযাপন করে। অতএব, সো দেয়ারফর,
দেয়ারফর দে ক্যানট অ্যাফোর্ড টু এট গুড ফুড, আর এই কারণে তারা ভালো খাবার খাওয়ার ক্ষমতা রাখে না। আচ্ছা, যে নাম্বারে আমরা বলবো ফলে কি হচ্ছে দেখো, অ্যাজ এ রেজাল্ট, RESULT রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে কি হচ্ছে, দে ক্যানট এনজয় গুড হেলথ, তারা মোটেই তাদের স্বাস্থ্যকে উপভোগ করতে পারছে না। সো এ কারণেই বলা হচ্ছে ফর দিস রিজন, এ কারণেই অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার এই নিয়মগুলো এবং একই সাথে ফলোয়িং দেম, সেগুলোকে মানার ব্যাপার, আর ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেনিং গুড হেলথ, সেগুলো মানাটা খুবই গুরুত্বপূর্ণ সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে। সো বলবো আমরা বিকজ, কারণটা এবার বলি আমরা BECAUSE, বিকজ কারণ হচ্ছে অনলি হেলদি পিপল, কারণ একমাত্র স্বাস্থ্যবান মানুষগুলোই ক্যান কন্ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট, এরাই জাতীয় উন্নয়নের সহায়ক। স্বাস্থ্যবান মানুষগুলো সুস্বাস্থ্যের অধিকারী। দুর্বল মানুষ পতাকা হাতে পতাকাটাকে সে করবে, উত্তোলন করবে, মাথা ঘুরে পড়ে গেল, একে দিয়ে দেশ এবং জাতির কি কল্যাণ হবে? সো কোনোভাবেই দুর্বল মানুষ দিয়ে ভালো কিছু করা যায় না। একজন মোটা মানুষও দুর্বল হতে পারে, আর চিকন মানুষ অনেক সময় দুর্বল হয়। সো দুর্বল না হয়ে সবল হওয়ার ক্ষেত্রে সুস্বাস্থ্য রক্ষা করা খুব জরুরি। এরপরে কথা হলো হেন্স বা সো, আমরা সো দিতে পারি, দেয়ার ফর সো একবার ইউজ করেছি, আমরা এখানে হেন্সও ইউজ করতে পারি, হেন্স অথবা দেয়ার ফর, THERE, দেয়ার ফর। অতএব উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার হেলথ, সুতরাং আমাদের স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। ব্যাস, এই হলো কুমিল্লা বোর্ড। এরপর ওকে, আমরা এখন দেখব যশোর বোর্ড 2023 সলিউশনটা। আচ্ছা, প্রথমত আমরা পড়ে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা এখন অবসর সময় নিয়ে কথা বলবো। leisure is the moment when when a man is totally free from his work, যখন একজন মানুষ তার কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত হয়, মুক্ত হয়ে যায়, তখনই সেটা অবসর সময় বলা হয়। ইন leisure অর্থাৎ অবসরে a man is not only free from his work, not only শুধু সে তার কাজ থেকে বিরত হয় না, বাট অলসো, এখানে একটা মজার কথা বা টুইস্ট হলো যে যেহেতু বাট অলসো রয়েছে, তার আগে অবশ্যই বসবে নট অনলি। সো নট অনলি ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক, সে তার কাজ থেকে শুধুমাত্র অবসর পায় না, বাট অলসো ফ্রম ওয়ারিজ অ্যান্ড টেনশন, সে একই সাথে দুশ্চিন্তা উদ্বেগ থেকেও মুক্ত থাকে। আচ্ছা, ওকে। সো সি নাম্বার আমরা বলতে পারি ইট ইজ এ টাইম। সো বেসিকলি মূলত, অথবা ইনফ্যাক্টও দেওয়া যেতে পারে, ট্রুলি দেওয়া যেতে পারে। ইট ইজ এ টাইম হোয়েন যখন আ ম্যান ইন হিজ ওন মাস্টার, যখন সে তার নিজের নিয়ন্ত্রণটা রাখে নিজের কাছে, অ্যান্ড দ্য মাইন্ড ইজ রিল্যাক্স, তখন মন থাকে অনেক বেশি শান্ত। ওকে, ই নাম্বারে বলবো আমরা অ্যাজ ওয়েল অ্যাজ আরও দ্য বডি ইজ অ্যাট রেস্ট, এবং শুধুমাত্র মন না, তার শরীরটাও অনেক রেস্ট মোডে থাকে। একটা ইঞ্জিন চলার সময় চলতেই থাকে, মাঝে ব্রেক দিলে কিন্তু ইঞ্জিনটা আবার রিভাইভ করে। তোমরাও যারা পড়াশোনা করো, একটানা পড়বে না কখনো, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ে মাঝে তুমি 15-20 মিনিট একটা ব্রেক নাও। সে ব্রেকটা একটু বালিশে হেলান দিয়ে হতে পারে, এক কাপ চা খেতে খেতে হতে পারে, অথবা বাহিরে 10 মিনিট হেঁটে আসা হতে পারে। সো এইটা অনেক বেশি পড়াশোনাটাকে তোমার কি বলে ব্রেনে রিজার্ভ করে অনেক সময়ের জন্য। টানা পড়লে পড়াই যায়, আমি 10 ঘন্টা একটানা পড়েছি, কিন্তু সেটা কতটা ইফেক্টিভ। ওকে, দ্য বডি ইজ অ্যাট রেস্ট। এফ নাম্বারে বলা হচ্ছে আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস। সো হাইভার, যা হোক, আমরা একটা কথা এখানে যুক্ত করব, একটা গুরুত্বপূর্ণ কথা, বর্ধিত কথা, যে হাইভার আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস, আমাদের জীবন দায়িত্বে পরিপূর্ণ। বাই পারফর্মিং আওয়ার ডিউটিস, আমাদের এই দায়িত্বগুলো সম্পাদন করার মাধ্যমে, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা এই কাজগুলো করার মাধ্যমে, ইট সিমস দ্যাট, এটা মনে হচ্ছে যে, বা এটা মনে হয় যে, আওয়ার লাইফ ইজ অ্যান এক্সহস্টিং বিজনেস, আমাদের জীবনটাই হলো মূলত ক্লান্তিকর একটি বিষয়, মানে জীবনটাই ক্লান্তিকর জিনিস হয়ে যায়।
দিস ইজ দ্য ট্র্যাজেডি অফ লাইফ দ্যাট, এটাই জীবনের একটা মর্মান্তিক ঘটনা যে উই কান্ট অ্যাভয়েড আওয়ার ওয়ার্ক অ্যান্ড নোরিস, আমরা চাইলে আমাদের কাজ এবং এই দুঃখ কষ্ট দুশ্চিন্তাগুলোকে অ্যাভয়েড করতে পারি না। ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে অথবা হেন্স আমি যে কোনো একটা ইউজ করতে পারি, ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে লিজার হেল্পস আস, এই অবসরটা আমাদেরকে সাহায্য করে যদি আমরা কখনো অবসর নিই, হেল্প আস টু ব্রেক দ্য চেইন অ্যান্ড এনেবল আস টু রিফ্রেশ আওয়ারসেলফ অ্যান্ড রিভাইভ আওয়ার স্পিরিট। এই যে এক টানা কাজ করা, এই ব্রেকটা আমাদের মানে কি বলে লেজারটা ভেঙে দেয় সেই চেইনটা এবং আমাদেরকে রিভাইভ করে, পুনর্জাগরিত করে, আমাদের স্পিডটাকে চাঙ্গা করে। সো লেজার ব্রেকস দ্য মনোটোনি অফ এক্সিস্টেন্স উইথ টাচ অফ ভ্যারাইটি। খুবই চমৎকার একটি বাক্য যে অবসর অস্তিত্বের একঘেয়েমি ভেঙে দেয় বৈচিত্র্যের ছোঁয়ায় নানাভাবে। সো ইফ উই লুক, এখন আমরা বলছি যে ইফ উই লুক ইন টু ডেভেলপ কান্ট্রিজ, আমরা যদি উন্নত দেশগুলোর কথা বলি, আমেরিকা, চীন, জাপান, এদের কথা বলি, উই উইল সি দ্যাট পিপল লাভ টু স্পেন্ড দ্য লেজার ইন ডিফারেন্ট ওয়েজ। তারা অবশ্যই অবসর পছন্দ করে এবং বিভিন্নভাবে তারা অবসর সময়গুলো কাটায়। যে নাম্বারে বলতে পারি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দে নেভার আইডল অ্যাওয়ে দেয়ার লেজার টাইম, তারা অলসভাবে তাদের কখনো অবসর সময় কাটায় না ওই ক্যারাম বোর্ড খেলে অথবা বসে থেকে মোবাইল গেমস খেলে, এটা না, বরং তারা যেটা করে, উদাহরণস্বরূপ আমি যদি বলি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে সাম পিপল লাভ টু গো ফর ট্রাভেলিং, কেউ বেড়াতে যেতে পছন্দ করে, সাম এনজয় সাইট সিইং ইন ডিফারেন্ট প্লেস, বিভিন্ন জায়গার দৃশ্য দেখতে পছন্দ করে। ওকে, তাছাড়াও আমি বলবো বিসাইডস, অধিকন্তু, অথবা নেভারথেলেস, হ্যাঁ, তাছাড়াও সাম পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম প্লেইং ডিফারেন্ট টাইপস অফ গেমস, তারা বিভিন্ন রকম খেলা খেলে তাদের সময় কাটায়। আনডাউটেডলি, নিঃসন্দেহে বলা যেতে পারে, আনডাউটেডলি অর্থাৎ নিঃসন্দেহে বলা যেতে পারে, লেজার ইজ অলওয়েজ আ সোর্স অফ জয়, অবসর একটা বিনোদনের অন্যতম মাধ্যম, একটা উৎস বলা যেতে পারে। আর এর নাম্বার সো ফাইনালি বা দেয়ার ফর, সো এভরিবডি শুড ট্রাই টু ফাইন্ড লেজার টু এনজয় ইট টু মেক দ্য লাইফ হ্যাপি অ্যান্ড পিসফুল। সুতরাং প্রত্যেকের জীবনকে সুখী এবং শান্তিপূর্ণ করার জন্য অবসর খোঁজার চেষ্টা করা উচিত। ওকে, এই হলো যশোর বোর্ড 2023-এর সলিউশন। এবার আসবো আমরা, এবার আমরা এসেছি বরিশাল বোর্ডের সেন্টেন্স কানেক্টর নিয়ে। এইবার দেখো একটু, সায়েন্টিস্ট হ্যাভ অলওয়েজ ওয়ান্ডার্ড, বিজ্ঞানীরা সবসময় ঘুরিয়ে বেড়েছে, অন্বেষণ করেছে, ইফ বা ওয়েদার যে কোনো একটা দেওয়া যেতে পারে, যে ইফ দেয়ার ইজ লাইফ এনিহোয়ার আউট ইন দ্য স্পেস, অর্থাৎ মহাকাশের বাহিরে আর কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা। বিজ্ঞানীদের এই জানার ইচ্ছাটা অনেক আগ থেকে। দে হ্যাভ জয়েন টুগেদার ইন আ মেজর প্রজেক্ট, আর এই কারণে সমস্ত বিজ্ঞানীরা একটা প্রজেক্টের অন্তর্ভুক্ত হয়, কল, এবং সেটিকে বলা হয় দ্য কমিউনিকেশন উইথ এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এই হচ্ছে একটা প্রজেক্টের নাম। এই প্রজেক্টের আওতায় সকল বিজ্ঞানীরা একমত হন যে এইটার উদ্দেশ্য হচ্ছে যে হুইচ সিক্স টু এস্টাবলিশ কন্ট্যাক্ট উইথ অ্যানি আদার লিভিং বিং ইন দ্য ইউনিভার্স। এই সমস্ত বিজ্ঞানীরা মিলে তারা একটা সিদ্ধান্তে একমত হলো যে মহাবিশ্বের অন্য কোনো জীবের সাথে কিভাবে তারা যোগাযোগ স্থাপন করে। এইটা হচ্ছে তাদের মূল একটা উদ্দেশ্য এই প্রজেক্টের, এটা হলো উদ্দেশ্য। সো এ কারণে দে আর বিমিং আউট রেডিও সিগন্যাল ইনটু দ্য স্পেস। ওকে, তাই তারা মহাকাশে রেডিও সংকেত পাঠাতে শুরু করে। ওকে, এরপর হচ্ছে ইট ওয়াজ থট, ধারণা করা হয় যে এই যের জন্য আমরা দ্যাট নেব, ইট ওয়াজ থট দ্যাট, হ্যাঁ, ধারণা করা হয় যে দেয়ার এক্সিস্ট লাইফ অন মার্স, যে মঙ্গল গ্রহেও প্রাণের সন্ধান রয়েছে বা অস্তিত্ব আছে, এটা বিজ্ঞানীদের ধারণা। আর এ কারণেই বাট টু ভাইকিং স্পেসক্রাফট, দুইটা মহাকাশ যান পাঠানো হলো। এফ নাম্বারে বলবো যে স্পেসক্রাফটস দ্যাট অথবা হুইচ, যানবাহনের ক্ষেত্রে রিলেটিভ প্রনাউন হুইচ অথবা দ্যাট বসে,
landed on Mars in 1976 did not provide much evidence of life there. কিন্তু সেখানে এই মহাকাশযান যে কোনো জীবের বা জীবনের অস্তিত্ব পায়নি। ওকে, দ্য পিকচার্স সেন্ড বাই দেম, ওই মহাকাশযান যে ছবিগুলো পাঠিয়েছিল শো, সেখানে দেখানো হয়েছিল যে অর্থে আমরা একটা দ্যাট নিব, শো দ্যাট, সাধারণত এই শব্দগুলোর পর, যেমন হচ্ছে সিমসের পরে দ্যাট, কই সিমসটা কোথায়, আচ্ছা সরি, থট দ্যাট অথবা হচ্ছে শো দ্যাট, হ্যাঁ এগুলো পরে দ্যাট বসে সাধারণত। সেইখানে যে ছবিগুলো পাঠানো হয়েছিল সেখানে দেখানো হয়েছে দ্য মার্স হ্যাজ এ স্কাই, মঙ্গল গ্রহেরও একটা আকাশ আছে, হাইভার কিন্তু আকাশ আছে, হাইভার কিন্তু দ্য স্কাই ইজ রেড, কিন্তু সেই আকাশটা হচ্ছে লাল, ইনস্টেড অফ ব্লু ওয়ান লাইক আওয়ার্স, অর্থাৎ আমাদের এই আকাশ যেমন নীল, মঙ্গল গ্রহের আকাশটা হলো লাল রঙের, লালচে ভাব। ইটস গ্র্যাভিটি ইজ অ্যাবাউট হাফ অ্যাজ স্ট্রং, অ্যাজের পরে একটা অ্যাজেক্টিভ বসে, আবারও একটা অ্যাজ দিতে হয়, অ্যাজ ডট ডট অ্যাজ দ্যাট অফ আর্থ, অর্থাৎ এর যে মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় প্রায় হচ্ছে অর্ধেক। ইটস গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ শক্তি, ইজ অ্যাবাউট হাফ, অনেকটাই কম। ওকে, কে নাম্বারে বলা যেতে পারে তাছাড়াও, অধিকন্তু নেভারদিলেস, BESIDS, বিসাইডস, তাছাড়াও দ্য অ্যাটমসফিয়ার ইজ অলওয়েজ মাচ থিনার দ্যান আওয়ার প্ল্যানেট, তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে বায়ুমণ্ডল আমাদের গ্রহের তুলনায় অনেক পাতলা, বায়ুমণ্ডলও আমাদের গ্রহের তুলনায় অনেক পাতলা, থিনার। ইট হ্যাজ ডেজার্টস, এটার মরুভূমি আছে, মঙ্গল গ্রহে মরুভূমি আছে, হাই মাউন্টেন, উঁচু পাহাড় আছে, ক্যানেল, খাল আছে, ভলক্যানোস, আগ্নেয়গিরি রয়েছে, ক্র্যাটার্স, ছোট ছোট খাল রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ সামার অ্যান্ড উইন্টার, সেখানে তোমার গ্রীষ্ম এবং শীতও রয়েছে। বাহ, চমৎকার ব্যাপার। আর শুধু প্রাণের অস্তিত্ব নেই। এম নাম্বারে হলো মোরওভার, হাইভার দিয়েছি, মোরওভার দিইনি। সো মোরওভার দেয়ার আর নো ট্রিজ, কিন্তু সেখানে কোনো গাছ নেই। গাছ তো থাকবে না, এটাই তো স্বাভাবিক। লেটার অন লাইফ ফর্ম, আর জীবন তো দূরের কথা, জীবনও নেই, সেখানে গাছপালাও নেই। যেখানে জীব নেই সেখানে গাছ থাকে না, গাছপালা থাকলে জীবন থাকে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স কানেক্টর, অনেকটা আছে এই বোর্ডে আসা বিদঘুটি টাইপের কানেক্টরের মতো। ওকে, সো বরিশাল বোর্ডের পর এবার আসবো, আচ্ছা এবার সিলেট বোর্ড। বাংলাদেশ ইজ আ ফ্রি অ্যান্ড সভেরেন কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। প্রিভিয়াসলি, মূলত কিছু কিছু ক্ষেত্রে তোমরা যে শব্দগুলো এখানে দেখবে সেগুলো কানেক্টর নয়, অনেকটা অ্যাডভার্বিয়াল, VIOUSLY, হ্যাঁ VIOUSLY, হ্যাঁ। সো প্রিভিয়াসলি, পূর্বে, ইট ওয়াজ এ পার্ট অফ পাকিস্তান, এটা পাকিস্তানের অংশ ছিল এই বাংলাদেশটা, ফ্রম 1947 টু 1971, 1947 থেকে 1971। বাংলাদেশ উৎপত্তির চমৎকার একটা শুরু, পটভূমি মোটামুটি এইখান থেকে তোমরা পেয়ে যাবে। ইন 1971, 1971, ইট বিকাম ইন্ডিপেন্ডেন্ট, ঠিক তখনই এটা স্বাধীন হয়, অ্যান্ড স্টার্টেড ইজ জার্নি, এবং এটা শুরু করে তার জার্নিটা। এখানে লক্ষণীয় বিষয়, আগে পরে দুইটা সেন্টেন্স পাস্ট টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ড স্টার্টেড ইজ জার্নি অ্যাজ আ ফ্রি নেশন। তাহলে 1971 সালে এটা স্বাধীন জাতি হিসেবে যাত্রা শুরু করে, বাট, কিন্তু, এবার মূল প্রসঙ্গে ঢুকি, বাট দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল, কিন্তু এই শুরুটা খুব বেশি মসৃণ ছিল না। অন 7 মার্চ 1971, 1971 সাল 7 মার্চ। ওকে, যখন when বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেলিভার্ড হিজ স্পিচ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বক্তৃতা দিয়েছিলেন, এরপরে দ্য কমন মাস গট ইউনাইটেড, সাধারণ মানুষরা একত্রিত হয়েছিল, অ্যান্ড স্টার্টেড দেয়ার প্রিপারেশন, এবং তারা প্রস্তুতি শুরু করেছিল ফর এ ওয়ার, যুদ্ধের জন্য। দ্য পাকিস্তানি ফোর্স স্টার্টেড মাস কিলিং, কিন্তু পাকিস্তানি সৈন্যরা কি করলো, গণহত্যা শুরু করলো, মাস কিলিং শুরু করলো, অ্যান্ড কিল্ড, তারা মেরে ফেললো, হত্যা করেছিল অ্যাবাউট 3 লাখ ইনোসেন্ট পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রায়
30 লাখ মানুষ শহীদ হয়েছিল, মারা গিয়েছিল। দে থট, পাকিস্তানি বাহিনীরা ভেবেছিল দ্যাট, যে থট দ্যাট, সাধারণত থটের পরে দ্যাট হয় কানেক্টর, দে থট দ্যাট, তারা ভেবেছিল যে দে কুড নট সাপ্রেস দ্য বাঙ্গালিজ উইদিন আ ফিউ ডেজ, যে তারা কিছুদিনের মধ্যে বাঙালিদেরকে মোটামুটি মুষ্টির মধ্যে নিয়ে চলে আসবে বা বাঙালিদের দমন করতে সক্ষম হবে। আচ্ছা, এরপর আমরা বলবো যে বাট, বিকল্প কিছু একটা কথা বলছি আমরা, বাট কিন্তু দ্য ব্রেভ সন্স অফ আওয়ার ল্যান্ড, আমাদের এই দেশের সাহসী সন্তানরা প্রুভ দেম রং, কিন্তু এই ঘটনাটি পুরো ভুল প্রমাণ করেছিল। দো THOUGH, দো, যদিও দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ মডার্ন ওয়েপন্স, আমাদের এই স্বাধীনতাকামী যুদ্ধ মানুষদের বা কি বলে ফ্রিডম ফাইটার্সদের, মুক্তিযোদ্ধাদের হাতে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না। দে আর দ্য রিয়েল প্যাট্রিয়টস, কিন্তু তারা ছিল প্রকৃত অর্থে দেশপ্রেমিক অ্যান্ড কারেজিয়াস, খুবই সাহসী। আর এর ফলে কি হলো? অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে আফটার ফিউ মান্থস, কয়েক মাস পর, দে বিকাম সাকসেসফুল ইন দ্যার মিশন, তারা তাদের মিশনে সফল হলো। ওকে, অ্যাট লাস্ট, অবশেষে বলতে পারি, ফাইনালি বলতে পারি, ইভেনচুয়ালি বলতে পারি, ফাইনালিটা বেস্ট, ফাইনালি অবশেষে, ওকে, দ্য লং ওয়েটেড ডেট কেম, দীর্ঘ প্রত্যাশিত সেই প্রতীক্ষার ক্ষণ আসে। অ্যান্ড দ্য বাঙ্গালিজ গট দ্য ভিক্টরি, এবং বাঙালিরা কি করে? তাদের স্বাধীনতা ফিরে পায় অন 16 ডিসেম্বর 1971, 16 ডিসেম্বর 1971। তাহলে যুদ্ধ শুরু হলো 7 মার্চ আর চলতে থাকলো 16 ডিসেম্বর পর্যন্ত। এই মোটামুটি 9 মাসের মতো ঘটনা। এরপর কি আমরা বলবো? অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, PRESENT, আচ্ছা, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, উই আর দ্য সিটিজেন অফ আ ফ্রি ল্যান্ড, আমরা এখন স্বাধীন ভূখণ্ডের নাগরিক, অ্যান্ড মার্চিং ফরওয়ার্ড টু দ্য ওয়ে অফ লাস্টিং ডেভেলপমেন্ট ভেরি কুইকলি, এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে আমরা এখন দ্রুত অগ্রসর হচ্ছি। ওকে, এই হলো সিলেট বোর্ড। এরপর আচ্ছা, এবার হলো দিনাজপুর বোর্ড 2023। সাইক্লোন নিয়ে কথা বলবো। সাইক্লোন ইজ আ ডেভাস্টেটিং স্টর্ম ইন বাংলাদেশ দ্যাট মুভস অ্যাট আ হাই স্পিড, ঘূর্ণিঝড় বাংলাদেশে একটি বিধ্বংসী ঝড় যা প্রবল গতিতে চলে। মোরওভার, তার সঙ্গে কিছু কথা যুক্ত করি এবার আমরা, মোরওভার, তাছাড়া অধিকন্তু, ইট কজেস ইমেন্স হার্ম টু পিপল অ্যান্ড প্রপার্টি, এটা মানুষের এবং সম্পদের প্রচুর ক্ষতি করে। স্পেশালি অথবা স্পেসিফিক্যালি বলতে পারি। সো স্পেশালি, বিশেষ করে, দ্য ইনহ্যাবিটেন্টস অফ কোস্টাল রিজিয়নস আর দ্য মেইন ভিকটিমস অফ সাইক্লোন, অর্থাৎ এই সাইক্লোনের প্রধান যারা ভুক্তভোগী, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বাসিন্দারাই ঘূর্ণিঝড়ের প্রবল শিকার হয়। ওকে, অ্যাকচুয়ালি অথবা মেইনলি, সো আমি বলবো মেইনলি, আমার কাছে মেইনলিটা ইজ দ্য বেস্ট অর সুইটেবল মনে হচ্ছে। মেইনলি দ্য সাইক্লোন অফ বাংলাদেশ অরিজিনেটস ফ্রম দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে সাইক্লোনের উৎপত্তিটা সাধারণত ঘটে থাকে। মোরওভার একবার দিয়েছে, আমি এখানে অলসো দিতে পারি, অলসো বাক্যের শুরুতে একটু আনইউজুয়াল মনে হয়, তারপরে দেওয়া যাবে কানেক্টরে। অলসো ইট ইজ অ্যাকম্পানিড বাই থান্ডার্স অ্যান্ড হ্যাভি শাওয়ার্স, এর সঙ্গে প্রচুর পরিমাণে বজ্র এবং ভারী বর্ষণ চলতে থাকে। আচ্ছা, এর পূর্বে কি হয়? আনবিয়ারেবল হিট ইজ ফিল ফর আ ফিউ ডেজ, কিছুদিন ধরে প্রচুর গরম থাকে, আবহাওয়াটা খুবই ঘুমট থাকে। সো এর পূর্বে হচ্ছে বিফোরহেড, BEFORE, বিফোরহ্যান্ড, এর পূর্বে বিফোরহ্যান্ড আনবিয়ারেবল হিট ইজ ফেল্ড। তো এই ঘূর্ণিঝড় হওয়ার পূর্বে, এমন আবহাওয়া হওয়ার পূর্বে অবশ্যই আবহাওয়াটা কিন্তু খুবই গরম থাকে, যেটা মোটামুটি গরমকালে প্রায়শই লক্ষ্য করা যায়। এরপরে হঠাৎ করে ওয়ান ডে, একদিন, দ্য স্কাই বিকামস টেরিবল, আকাশ খুব ভয়ঙ্কর, টেরিবলি ডার্ক, খুবই ভয়ঙ্কর অন্ধকার হয়ে যায়। অ্যান্ড স্ট্রং উইন্ডস বিগেন টু ব্লো, এরপর
ঝোড়ো শক্তিশালী বাতাস প্রবাহ শুরু হয়। আলটিমেটলি অথবা দেন তারপরেই কি হয়, আ টেরিবল সিচুয়েশন ইজ ক্রিয়েটেড, এরপরেই এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, দ্যাট লাস্ট ফর আওয়ার্স, যেটা কয়েক ঘন্টা বিরাজ করে। ওকে, ইভেনচুয়ালি ঘটনাক্রমে কি ঘটতে থাকে এই সময়ের ভেতরে, এই সময়ের ভেতরে ইট কজেস আ গ্রেট হ্যাভেক, কজিং ডেথ টু পিপল অ্যান্ড অ্যানাদার এনিম্যাল, এই সময় প্রচুর মানুষ এবং পশু পাখির মৃত্যু হয়ে যায়। ওকে, ফলে অ্যাজ এ রেজাল্ট, আবার কিছু রেজাল্ট আছে, অ্যাজ এ রেজাল্ট, ফলে ডুয়েলিং হাউস আর ব্লোন অ্যাওয়ে, বসবাস করা বাড়িগুলো ঝড়ে উড়ে যায়। সাবসিকুয়েন্টলি, যার ফল পরবর্তীতে কি ঘটে, পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি QUENTY, হ্যাঁ, সাবসিকুয়েন্টলি, তো পরবর্তীতে কি হয়, দ্য সাইক্লোন ইজ ফলোড বাই স্ক্যারসিটি অফ ফুড অ্যান্ড আউটব্রেক অফ ভ্যারিয়াস ডিজিজ, এবং এর পরবর্তীতে এই সাইক্লোন হয়ে যাওয়ার পর খাদ্যের সংকট এবং বিভিন্ন রকম রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। হাইভার, যা হোক, আমরা এবার কথা সমাপ্তির দিকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। হাইভার, সম্ভবত দ্য গ্রেট লস কজড বাই সাইক্লোন ক্যান বি রিডিউসড, এই প্রচুর ক্ষতির পরিমাণটা সাইক্লোন কর্তৃক হওয়ার কারণে এই যে হয় ক্ষতিটা, এটা কমানো যেতে পারে। কিভাবে? ফার্স্টলি, STLY, ফার্স্টলি ইজ দ্য বেস্ট, তুমি চাইলে ফর এক্সাম্পল বলতে পারো। ফার্স্টলি, প্রথমত কমানো যেতে পারে কিভাবে? প্রায়র ওয়ার্নিং ক্যান বি গিভেন টু পিপল ইউজিং মডার্ন টেকনোলজি অফ ওয়েদার ফরকাস্ট, আধুনিক আবহাওয়ার এই পূর্বাভাসের ব্যবস্থাটা যদি পূর্বেই চালু করা হয়, মানুষকে জানানো যায় সেটির মাধ্যমে। আর যেহেতু ফার্স্টলি দিয়েছি, পরেরটা আমি সেকেন্ডলি ইউজ করতে পারি, হ্যাঁ। আর যদি আমি এখানে বলি ফর এক্সাম্পল, তাহলে আমি পরেরটায় দেবো বিসাইডস অথবা অ্যাডিশনালি। তাহলে ফার্স্টলি দিয়েছি, আমি দেবো এবার সেকেন্ডলি, CONDLOS, সেকেন্ডলি পিপল অ্যান্ড ডোমেস্টিক অ্যানিম্যাল, মানুষ এবং গৃহস্থালীয় যে প্রাণীগুলো, দ্য সাইক্লোন প্রোন এরিয়াস, এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকার, ক্যান বি শিফট টু সাইক্লোন শেল্টার, যেখানে সুন্দর একটা আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে তাদেরকে পাঠানো যেতে পারে। আর সর্বশেষে অবশেষে আ কুইক রিলিফ ওয়ার্ক অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস শুড বি এনশিওর্ড, এবং সবশেষে দ্রুত ত্রাণ এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করা যেতে পারে। ওকে, দিনাজপুর বোর্ডের প্যাসেজটা সেন্টেন্স কানেক্টরটা বেশ লম্বা। আচ্ছা, এরপরে যেটি দেখব আমরা, এবার এটি হলো শেষ বোর্ড ময়মনসিং, যে কানেক্টরটা এসেছে সময়ের গুরুত্ব নিয়ে। আচ্ছা, টাইম বাই ইটস ভেরি নেচার ইজ ফ্লেটিং, সময় তার স্বভাবগতভাবেই খুবই ক্ষণস্থায়ী। সো দ্যাট ইজ হোয়াই বলবো আমরা, দ্যাট ইজ হোয়াই, এ কারণেই টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার, সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। ওকে, অনলি দ্য সিনসিয়ার পিপল, আমি এখানে বলবো অনলি দ্য সিনসিয়ার পিপল রিয়ালাইজ দ্য ভ্যালু অফ টাইম, একমাত্র আন্তরিক এবং দূরদর্শিতা সম্পন্ন মানুষই এই সময়ের মূল্য সম্পর্কে সচেতন। কিন্তু আমি বাট দিতে পারি, অথবা হাইভার, আমি বাট দিচ্ছি, বাট নট এভরিওয়ান ইজ অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ টাইম, কিন্তু সবাই কিন্তু গণহারে সময় সম্পর্কে সচেতন নয়। সামটাইমস অথবা অফেন, মাঝে মাঝে ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে ম্যানি অফ আস ওয়েস্ট টাইম, আমাদের অনেকেই সময় নষ্ট করে। আর এই কারণে আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে উই রিয়ালাইজ দ্য সিগনিফিকেন্স অফ লস টাইম, আমরা সময়ের এই গুরুত্ব সম্পর্কে টের পাই হোয়েন ইট ইজ টু লেট, কিন্তু তখন এটা অনেক দেরি হয়ে যায়। এটা অনেক যখন দেরি হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হচ্ছে, তুমি অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, অথবা দেয়ার ফর দিতে পারো, অথবা সো দিতে পারো। অ্যাজ আ রেজাল্ট আমি দিলাম, অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হচ্ছে, উই সাফার ইন লাইফ, আমরা জীবনে কষ্ট ভোগ করি। সো আমরা আগেরটাই সো দিইনি, তাই এখানে সো দিলে খুব ভালো হবে। সো অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আমাদের সময় সঠিক ব্যবহার করা উচিত। ইনফ্যাক্ট অথবা আনডাউটেডলি, দুটাই বলতে পারি। প্রকৃতপক্ষে প্রপার টাইম ম্যানেজমেন্ট
প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফে সফল হওয়ার একটাই হচ্ছে চাবিকাঠি, প্রপার টাইম ম্যানেজমেন্ট। কি মনে থাকবে? যারা আজকের আমার এই ক্লাসটা করছো তোমরাও মনে রেখো, পরীক্ষার জন্য যে অল্প সময় রয়েছে সেই সময়েও কিন্তু তোমরা এই টাইম ম্যানেজমেন্টটাই কাজে লাগাবে। অনেক পড়বে না, অল্প পড়বে, কিন্তু সাজেশন ভিত্তিক। আই নাম্বারে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ফর এক্সাম্পলস, উদাহরণস্বরূপ উই ফাইন্ড দ্যাট, আমরা অনেক সময় দেখতে পাই যে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ দ্য ওয়ান, মূলত আদর্শ শিক্ষার্থী সেই হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম, যে কিনা সময়ের সৎ ব্যবহার করে, উপযুক্ত ব্যবহার করে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে তুলনা করছি আমরা, যখনই তুলনা করব অন দ্য আদার হ্যান্ড HAND অথবা মিন হোয়াইল। হ্যাঁ, তোমরা চাইলে মিন হোয়াইলও ইউজ করা শিখতে পারো। যেখানে যেখানে অন্যদিকে, অন্য পক্ষে, অপর দিকে ইউজ করবে, তুমি এর যে কোনো একটা ইউজ করতে পারো। অন দ্য কন্ট্রারি আরও একটি রয়েছে, সো অন দ্য আদার হ্যান্ড অথবা মিন হোয়াইল। আর লেজি স্টুডেন্ট ফেলস টু মেক দ্য গ্রেট অ্যাজ হি কিলস টাইম, একজন দুর্বল অলস ছাত্র যে, সে কিন্তু ভালো নম্বর পেতে ব্যর্থ হয় কারণ সে সময় নষ্ট করে। সো অ্যাজ এ রেজাল্ট, দ্যাট ইজ হোয়াই, এগুলো মোটামুটি এখানে মানানসই, যদি এগুলো দিয়েছি আমি, দ্যাট ইজ হোয়াই একবার দিয়েছি, দ্যাট ইজ হোয়াই, অথবা ফর দিস রিজন দিতে পারি, একেবারেই একটু আলাদা, ফর দিস রিজন। এই কারণে দ্য টিচার্স অ্যাডভাইস দেয়ার স্টুডেন্টস, তাদের শিক্ষার্থীদেরকে শিক্ষকরা বলে থাকে নট টু ওয়েস্ট টাইম, যে সময় অপচয় না করতে। তাছাড়াও বিসাইডস দেওয়া যেতে পারে, অথবা হেন্স দেওয়া যেতে পারে। আচ্ছা, এছাড়াও দে ওয়ার্ন দ্য স্টুডেন্ট এগেনস্ট দেয়ার অ্যাডিকশন টু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট অ্যান্ড গেমিং, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, ফেসবুক, গেমস ইত্যাদিগুলোতে যেন আসক্তি না হয়। এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটা এই মুহূর্তে তোমরা যারা দেখছো, অনেকে আসক্তির মধ্যে আছো। এই ভিডিওটা দেখছো আর মন আনচান করছে কখন তুমি ওই পোস্টটা দেখবে, ওই পোস্টে লাইক দিবে বা ইত্যাদি করবে। এই একটা সমস্যা সত্যি। এম নাম্বার দেয়ার ফর, অতএব দেয়ার ফর আমি দেব, বিসাইডস দিলাম, এখানে দেয়ার ফর দিলাম। অতএব স্টুডেন্ট শুড ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য টিচার, সুতরাং শিক্ষার্থীতে অবশ্যই টিচারদের অ্যাডভাইসটাই শোনা উচিত। আদারওয়াইজ, অন্যথায়, আদারওয়াইজ দে উইল সাফার ইন দ্য লং রান, পরিণামে তারা কষ্ট ভোগ করবে। ওকে, এই হচ্ছে কানেক্টর, ময়মনসিংহ বোর্ড। তো মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ 9টা বোর্ডে শেষ করলাম, এবং এগুলোর থেকে একটা চমৎকার জিনিস তোমরা পেয়েছো, সেটি হলো যতগুলো আমি কানেক্টরস দেখিয়েছি 9টায়, প্রতিটায় গ্যাপ আছে কয়টা করে? প্রতিটা গ্যাপ জের পরে যদি ধরি 10, তাহলে 11, 12, 13, 14টা করে। আমি যদি বলি যে 14 ইন্টু, আমি একটু হাতে ক্যালকুলেটর নিচ্ছি, একটু কথাটা ভালো করে শুনতে হবে, 14 ইন্টু হচ্ছে 9, তাহলে 126টা গ্যাপ আমরা সলভ করেছি। 126টা গ্যাপে 126টা আমরা কানেক্টর বসিয়েছি। ধরলাম এর ভিতরে কমপক্ষেও তুমি 50% পেয়ে যাবে যে মোটামুটি বারবার ব্যবহার হয়েছে। তাহলে আমি এখান থেকে 2 দ্বারা ভাগ করলাম, 63, আমি ধরলাম 60টা। তোমরা এখানে 60 কানেক্টর পাবে যেগুলোই ঘুরে ফিরে বারবার ব্যবহার হয়েছে, এবং ইনশাল্লাহ আসন্ন এই পরীক্ষাতেও সেগুলোই ব্যবহার হবে। দ্যাট মিনস এটাই হলো তোমার জন্য সাজেশন। সো যতগুলো 126টা গ্যাপ ছিল, 26টা গ্যাপের কানেক্টরগুলো লিখে নাও, এবং দেখো যে কোনটা বারবার ইউজ হয়েছে সেটা কেটে দাও, একবার করে রাখো, এবং এর যোগফলে দেখো একবার করে ইউজ হয়েছে কোনটা। ইউনিক টাইপেরগুলো সংখ্যা হবে 60 অর 65। এই 60 বা 65টা ভালো করে মাথায় রেখে নাও, বাংলাটা বুঝে নাও, এবং সেগুলোরই প্রয়োগ করো। এই তো কানেক্টরের কোনো বিশেষ রুলস, শর্টকাট টেকনিক নেই। যত ভালো বাংলা বুঝবে সেই তত ভালো কানেক্টরসে মার্কস ভালো পাবে। ওকে, তাহলে শেষ করছি ইনশাআল্লাহ। এবং সাথে আরেকটি নিউজ দিয়ে রাখি, তোমাদের ডে চ্যালেঞ্জের 10টা ক্লাস নেওয়ার কথা, কিন্তু পরবর্তী ক্লাসগুলো সাজেশন আকারে যাবে, কারণ পরবর্তী টপিকগুলো আর ইম্পর্টেন্ট নয়। বিশেষ করে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস নেব না, এরপরে পাংচুয়েশনে আমি ক্লাস নেব না, সেগুলো সাজেশন আকারে আমি দিয়ে দেবো, অল্প সময় তুমি সেটাই কাভার করবে। ওকে, সো চ্যালেঞ্জ 7 পর্যন্তই হচ্ছে আমাদের ফাইনাল। এরপর 8 এবং 9 এই চ্যালেঞ্জটা হচ্ছে সাজেশনমূলক, আর 10 নাম্বার হচ্ছে তোমাদের হাইলাইটেড। ঠিক আছে? ওকে, যারা এই সবগুলো ক্লাস কমপ্লিট করলে একটু কমেন্টে জানিও। আর একটি বিষয়, যারা ইউটিউবে ক্লাসটা করছো অবশ্যই নিয়মিত আপডেটের জন্য ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ
সপ্তাহে বা 3 দিনে একদিন বা মাসে 2 বা 4 বার আমি ইউটিউবে ক্লাস নিই, কিন্তু ফেসবুক পেজে প্রতিদিন কল্পনা করতে পারবে না 20 থেকে 25টা টপিকের উপরে আলোচনা করা হয়ে থাকে। সুতরাং ফেসবুক পেজ অকার্যকর হতে পারে, ব্যবহার করবে না ভাবতে পারো, কিন্তু ইংলিশ মজার পূর্ণ ফ্লেভার পেতে গেলে তোমাকে ফেসবুক পেজও থাকতে হবে। দাওয়াত রইল, ইংলিশ মজা ফেসবুক পেজ জাস্ট সার্চ দিয়ে যুক্ত হয়ে যাও, লাইক এবং ফলো দিয়ে সর্বদাই কানেক্ট থাকো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।